আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজা, অশ্রুসজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। আমার ভাইকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে পড়েছি। যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। শাপলা চত্বরে হেফাজতের জামায়াতে হামলার ঘটনায় গণহত্যার মামলা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। দালালের জন্য দাঁড়ানো যায় না, এর সাথে সম্পূর্ণ প্রত্যেকটা আনসার সদস্য জড়িত, কর্মরত উনিও জড়িত। শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটিএ কর্মকর্তারা। ঘুষ বাণিজ্য হয়রানির বিস্তর অভিযোগ সেবা প্রত্যাশীদের। 5 আগস্টের পর পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এবং অচলাবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম, বর্তমান সিলেবাস বাতিল করে আগের পাঠ্যক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মোহাম্মদ রিয়াজ ও ইমনের জানাজা হয়েছে। অশ্রু সজল চোখে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। পরে সমন্বয়করা বলেন, যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। শহীদ পরিবারের দায়িত্ব বর্তমান সরকার নেবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকার পতনের এক দফা দাবিতে কয়েকদিন আগে যেখানে উত্তাল হয়েছিল ছাত্র জনতার ঢল, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আজ চিরবিদায়ের সুর। রোববার বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন সমন্বয়করা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ ও ইমনের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ হিসাবে তাদের বিচার করা হবে। দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। প্রত্যেক নিহতের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আমার ভাইকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে পড়েছি। আমার মেয়ের এবং আমার ভরণ পোষণ আমার ছেলেই করতো। আমি চাই আপনারা এই বিষয়ে আমাকে একটু তাকিয়ে দেখেন, আর যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ সহযোগিতা পাচ্ছে, কেউ কিন্তু পাচ্ছে না। অনতিবিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে আর্থিক সহযোগিতা, আহতদের চিকিৎসা প্রদান। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ইমন এবং ঢাকার সায়েন্স ল্যাবে মোহাম্মদ রিয়াজ গুলিতে আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই 2 শিক্ষার্থীর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বন্ধ থাকা মেট্রো রেল চালু হবে 7 দিনের মধ্যে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা। বলেন, সংস্কার হবে আগুন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচারে সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানান ডক্টর ইউনূস।
2009 সাল থেকে টানা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট মসনদ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন, হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people. নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken, democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এক মাসের অচল অবস্থা কাটিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুললেও পুরোদমে চালু হয়নি শিক্ষা কার্যক্রম। সহপাঠী হারানোর যন্ত্রণা নিয়ে স্কুলে আসা ছাত্রছাত্রীদের মুখে এখনও হত্যার বিচারের দাবি। পাঠদানের পরিবেশ স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। পাঠাগার বন্ধ ছিল মাঝে 1 মাস, তবে বাড়িতে অলস বসে নয়, বুলেটের মুখোমুখি হয়ে রাস্তায় থেকে উপহার দিয়েছে নতুন এক দেশ। হারাতে হয়েছে সহপাঠীকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে ফেরার আনন্দ ফিকে হয়ে যাচ্ছিল শহীদ ফারহান ফাইয়াজকে হারানোর স্মৃতির কাছে। ফারহান ফাইয়াজ ভাই নামে একজন মারা গেছে, আমরা ওই ভাইয়ের মৃত্যুর জন্য বিচার চাই। প্রায় 1 মাস হয়ে গেছে, এরপরও আমরা তার শোকটা আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারছি না। 30 দিনের বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার চিত্র ছিল মিশ্র। নতুন শুরুর প্রত্যাশায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীর ঢল। এখনো নার্ভাস লাগতেছে, নিউ লাইফ কেমন যাবে। উদ্দীপনা, নতুন ড্রেস এবং নতুন কলেজের আসার প্রত্যয় নিয়ে আসার আগ্রহ নিয়ে তাদের উপস্থিতির সংখ্যা আমরা 100% ধরে নিচ্ছি। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো জ্বলছে প্রতিবাদের আগুন। আন্দোলনে যোগ দেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হুমকি ধামকি দেয় অধ্যক্ষ সহ 3 শিক্ষক, যাদের পদত্যাগের দাবিতে এখনো ক্লাসে ফিরছেন না শিক্ষার্থীরা। উক্ত 3 জন শিক্ষকদের পদত্যাগ পত্র আমরা যতদিন না হাতে পাচ্ছি, আমরা উদয়নকে সচল ঘোষণা করতে পারছি না। যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্লান্ত। সরকারি ঘোষণা আসলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে। দলীয় রাজনীতি যেটা আছে, লেজুর ভিত্তিক রাজনীতি, এইটা আমরা নির্মূল চাই। কিন্তু আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি, এখানে শিক্ষক ছাত্র কারোই থাকা উচিত না। স্বৈরাচারের গুলিতে বন্ধু-বান্ধব, সহপাঠী হারানোর শোক এখনো বইছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বন্ধ থাকা মেট্রো রেল 7 দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। লাইন টাইনগুলো একটু চেক করতে তো 2-3 দিন 4 দিন সময় লাগবে। এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করব। সন্ধ্যার সময় আরও থাকছেন। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের প্রতিবাদের আন্দোলনের ষড়যন্ত্র দেখছে কলকাতা পুলিশ। দুষছেন তৃণমূল বিরোধীদের অপপ্রচার ও গুজবকে। রাজ্য জুড়ে তুমুল বিতর্ক। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে স্থানীয় জনপ্রতিনিধিরা। নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রেখে অধ্যাদেশ জারি করেছে সরকার।
শনিবার রাতে রাষ্ট্রপতি এ সংক্রান্ত পৃথক অধ্যাদেশ জারি করেন। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরদের অধিকাংশই আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অচল অবস্থা নিরসনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলো। এর আগে স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ায় অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটি এর কর্মকর্তারা। সেবা প্রত্যাশীদের ঘুষ বাণিজ্য হয়রানির অভিযোগের সদুত্তর দিতে পারেনি বিআরটি এর কর্তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঘুষ বাণিজ্য, বছরের পর বছর হয়রানি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের প্রশ্নবাণে জর্জরিত বিআরটি এর কর্তা ব্যক্তিরা। এই যেমন ময়মনসিংহ থেকে আসা এই গাড়ি ব্যবসায়ী। 2021 সালে তার আয়ের একমাত্র সম্বল প্রাইভেট কারের ইঞ্জিন পরিবর্তনে আবেদন করলে শুধু সিল মেরে তারিখ দিয়ে পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। কাজ তো হয়নি, বরং এর মধ্যে কেটে গেছে প্রায় 4 বছর। ওদিকে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বিপাকে মাফিজুর রহমান, তাকেও একইভাবে হয়রানি করা হয় কালক্ষেপণের মাধ্যমে। পর্যায়ক্রমে এই টেবিল থেকে ওই টেবিল ঘোরার কারণে আজকেও আমি আসি বিআরটিতে। আমি একজন প্রবাসী হয়ে যদি এরকম হয়রানি হওয়া লাগে, তো আমরা বাংলাদেশে টাকা পয়সা ফাটায় কি লাভ? রোববার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শন গেলে নানা অভিযোগ নিয়ে ছুটে আসেন ভুক্তভোগীরা। একজন ভুক্তভোগীকে নিয়ে সময় সংবাদ সংস্থাটির উপপরিচালকের কার্যালয়ে গেলে গাফিলতির কথা স্বীকার করেন এ কর্মকর্তা। এটা কারণ হচ্ছে, আমি বলবো যেটা হচ্ছে যে এগুলা গাফলাতি ছাড়া কিছু না। শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি কক্ষের অনিয়ম তাকে জানালে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেন দেখভালের জন্য। এবার দায়িত্বপ্রাপ্তকে নিয়ে ওই কক্ষে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন রেজিস্ট্রেশন আর লাইসেন্স শাখার কর্তারা। লাইসেন্স করলে তো আমরা একটা নাম্বার দিচ্ছি, তাহলে আমার যখনই হবে তখন আমার নাম্বারে এসএমএস আসবে যে আপনার কার্ড রেডি, আমরা আসবো। কিন্তু আপনি ডেটটা কেন আপনি কম দিতেছেন? আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমাদের হেড অফিস থেকে আমাদের শিক্ষার্থীরা বলছেন সেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। আর বিআরটিএ জানায় 5 আগস্টের পর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অচলায়তনের। মূলত এখানে যে কাজ করবে, যে আসে তাদেরকে এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে অন্য টেবিল, যেন তারা দালালের সাহায্য নিতে বাধ্য হন। লিস্টগুলো করে ফেলছি। আমার মনে হয় যে এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। সুষ্ঠু সেবা নিশ্চিতে সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েকদিন পর পর পরিদর্শনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি অনলাইন এক প্রতিবেদনে দাবি করেছে রূপপুর প্রকল্প থেকে $500 কোটি বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে। এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে।
নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে 2টি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। খেলাধুলার মান উন্নয়নে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইউনিট, স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয়, স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজা, অশ্রু সজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেন হাজারো মানুষ। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। এবং রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ে।